ক্ষমতা প্রত্যাহার করেছে বিএসইসি। তবে স্পন্সর, শেয়ারহোল্ডার, পরিচালক ও ৫% বা তার অধিক শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। দর্শক, এখন রয়েছে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্যাপএম এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ হোসেন। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189-511 এবং 8189-512 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসের আজকের আয়োজনে। প্রথমে আপনাকে আমাদের একুশে বিজনেসের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই, যারা এই প্রথম ক্যাপএম একটি ইউনিট ফান্ড পেল। আমরা এখন এই ইউনিট ফান্ড সম্পর্কে একটু জানতে চাই যে এটা ওপেন এন্ড ইউনিট ফান্ড। ওপেন এন্ড ইউনিট ফান্ড কেমন, আসলে কি আসলে এর ক্রাইটেরিয়া, বা এটা কি ধরনের একটি ফান্ড? এটা একটা মিউচুয়াল ফান্ড। আমাদের এখানে স্টক এক্সচেঞ্জে অনেকগুলো মিউচুয়াল ফান্ড লিস্টেড আছে, সবাই সে সম্পর্কে বেশি জানে। হাওয়েভার মিউচুয়াল ফান্ড বাংলাদেশে দু রকমের আছে। একটা হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাতে যেটাকে বলা হয় যে মেয়াদি মিউচুয়াল ফান্ড। একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, যেটা হচ্ছে বেমেয়াদি। কিন্তু আসলে একটু বোঝার জন্য টার্মিনোলজি গুলো একটু কনফিউজিং। ক্লোজ এন্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফান্ডের টাকা রেজ করার জন্য ইনভেস্টরদের কাছ থেকে শুধুমাত্র সুনির্দিষ্ট একটা আইপিও যে পিরিয়ড আছে সেই সময়, অর্থাৎ ইনভেস্টমেন্টের অ্যাসপেক্টটা ক্লোজড, অনলি ওয়ান টাইম ইট ক্যান বি ইনভেস্টেড। এই কারণে এটার নাম হচ্ছে ক্লোজ এন্ড ফান্ড। এবং এই ফান্ডগুলো একটা সার্টেন ডিউরেশন থাকে, সে জেনারেলি 10 ইয়ার্স। ওপেন এন্ডের ক্ষেত্রে হচ্ছে আর একটা পার্থক্য আছে, যে এই ক্লোজ এন্ড ফান্ডগুলো স্টক এক্সচেঞ্জে ট্রেডেড হয়। আচ্ছা, although it's not a stock, but এটা ট্রেডিং করা হয়। অর্থাৎ ট্রেডিং করা বলতে যে কেউ প্রথমবার ইনভেস্টমেন্ট করার পরে যে সার্টিফিকেটটা পেল সেটা মার্কেটে যে কারো কাছে বিক্রি করে দিতে পারে। আচ্ছা, কারণ সে তার নতুন করে সাবস্ক্রিপশন করার স্কোপ নাই। ওপেন এন্ডের ক্ষেত্রে যেটা হয়, যেটাকে অলসো আমরা ইউনিট ফান্ড হিসাবে চিনি, যে কোনো সময় ইনিশিয়াল একটা সাবস্ক্রিপশন পিরিয়ড থাকবে, তারপর যে কোনো সময় সাধারণ বিনিয়োগকারীরা এখানে ইউনিট ফান্ডের ইউনিটগুলো কিনতে পারে, আবার যে কোনো সময় বিক্রি করে দিতে পারবে। সো দিস ইজ ওপেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সাইজেরও কোনো রেস্ট্রিকশন নাই। এটা যদিও একটা সাইজ থেকে শুরু হয়, এটা যে কোনো সাইজে যেতে পারে। ক্লোজ এন্ডে যেহেতু সাবস্ক্রিপশন ক্লোজ, সুতরাং ওখানে যে একবার সাইজটা ফিক্সড হয়ে যায় সেটাই হচ্ছে। আচ্ছা, ইউনিটগুলো ফিক্সড হয়ে আছে, যদিও এখন ডিভিডেন্ড স্টক ইউনিট ডিভিডেন্ডের একটা প্রসেস এসছে, বাট জেনারেলি ওটা ফিক্সড। ওপেন এন্ডের ক্ষেত্রে যে কেউ যে কোনো পরিমাণে কিনতে পারে। তাহলে আপনাদের যে ফান্ড, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আমরা যদি বলি, এই ফান্ডটি আসলে তাহলে বাজারে আসছে কিভাবে, বাজারে তাদের অ্যাক্টিভিটি কি ধরনের? আচ্ছা, যে কোনো মিউচুয়াল ফান্ডের মতোই অন্য যে কোনো মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীদের টাকাগুলো নিয়ে সেটাকে পুঁজিবাজারে, ক্যাপিটাল মার্কেটে, স্টক, বন্ড বা যেটাই হোক, সেগুলোতে খাটিয়ে ভালো রিটার্ন দেওয়া। আচ্ছা, দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। আমরা ওপেন এন্ডের ক্ষেত্রে হচ্ছে যে কেউ জিনিসগুলো কিনতে পারবে। আমরা শুধুমাত্র যে জিনিসটা করেছি, যে এই কেনা বেচার যে প্রসেসটা, এটাকে আমরা অটোমেটেড করছি, অনলাইন করছি। অর্থাৎ যে সময়টা, কনভিনিয়েন্সটা, ইনভেস্টরদের কনভিনিয়েন্সটা বাড়াচ্ছে। আগে যদি এখন যারা এক্সিস্টিং যেগুলো আছে এদেরগুলো যদি কেউ অ্যাপ্লাই করার পরে সার্টিফিকেট পেতে প্রায় বেশ কয়েকদিন সময় লাগবে, আমাদের ক্ষেত্রে খুবই কম সময় লাগবে। আচ্ছা, সেটা একটু বলুন। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, তার ফোনটা নিয়ে আসছি। শিওর, থ্যাংক ইউ। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সোহাগ। জি, পরিচয় থেকে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড আমরা তো আইপিও পাইছি, তারপরে কিনছি, বুঝছেন? জি। এখন যেগুলো আইপিও পাইছি 10 টাকা করে, সেগুলো এখন অর্ধেক 6 টাকা 7 টাকা এরকম চলতেছে। এরকম কতদিন থাকবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। আমরা প্রথম যে আলোচনা চলছিল সেটা যদি আমরা শেষ করি, যে মানে আমরা যেটা দেখছি আপনার সেই ওপেন মিউচুয়াল ফান্ডে বাজারে থাকবে। উনি যেহেতু প্রশ্ন করেছেন যে মিউচুয়াল ফান্ড তিনি কিনেছেন যখন বাজার ভালো ছিল এবং দেখেছেন মিউচুয়াল ফান্ড কিনেছেন এবং সেটা এখন একেবারে ফেস ভ্যালু নিচে চলে এসছে, কি করবেন একজন বিনিয়োগকারী? আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর পরে আসছি। জাস্ট ওপেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, ইউনিট ফান্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে যে সাইজ, যে ইনভেস্টর যে কোনো সময় কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। সো এই বড় কনভেনিয়েন্সটা তারা ইউজ করতে পারবেন। আচ্ছা, ক্লোজের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সব ফান্ডেরই কিন্তু 10 টাকার নিচে চলে আসছে, ট্রু, অধিকাংশ চলে এসছে। যে ফেস ভ্যালুতে যারা কিনেছে, অনেকে আছে যখন 10 ইউনিট ফান্ড মানে ক্লোজ মিউচুয়াল ফান্ড, এটা স্টক না, কোনো এক্সপেকটেশন, এটা জাস্ট একটা পোর্টফোলিও। এবং আমরা এখান থেকে বিনিয়োগ করতে পারি শুধুমাত্র অন্য স্টকে বা বন্ডে, সেগুলো করার জন্য একটা পোর্টফোলিও করে।
তো এটা হচ্ছে যে সমস্ত বিনিয়োগকারীদের নিজেদের সময় নাই অথবা ওইভাবে ইনভলভ না বাজারের সাথে, তাদের জন্য এটা করা, এবং এটা আসলে লং টার্ম প্রসেসের ব্যাপার। এই একই ইউনিট ফান্ডে কিন্তু 10 টাকাটা অনেকগুলো যখন বিনা কারণে উইয়ার্ড ভাবে 10 টাকা এনেভি যার 12 টাকা 20 টাকা বিক্রি করেছে, তখন কিন্তু কিছু লোকজন কিনেছে সেগুলো। ওটাও যেমন ঠিক না, আবার যদি দেখতে হবে যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট কতখানি আছে। আচ্ছা, সেটা যদি 10 টাকা ওটা যদি কারো 9 টাকা থাকে, সেটা আসলে এখন যদি 60 টাকায় বিক্রি হয় তাহলে বুঝতে হবে এটা আসলে কম দামে বিক্রি হচ্ছে, একসময় কিনলে ওখানে লাভ হবে। কিন্তু যদি মিউচুয়াল ফান্ড নিজেরাই যদি লস করে থাকে অর্থাৎ পারফরমেন্স যদি ভালো না থাকে, তাহলে সময় নেবে এটাকে কভার করতে। মিউচুয়াল ফান্ডের টাকা যেহেতু অধিকাংশ স্টক মার্কেটে ইনভেস্ট করা থাকে, আমরা ধরে নিতে পারি যেহেতু স্টক মার্কেটে স্টক প্রাইস গুলো বাড়ছে, এই মিউচুয়াল ফান্ডের ভ্যালুগুলো বাড়বে। আচ্ছা, একটু সময় নিয়ে হয়তো মিউচুয়াল ফান্ডের ভ্যালুগুলো বাড়বে। আচ্ছা, আমরা আবারও ফিরে আসতে চাই ক্লোজ এন্ড ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের মাঝে। আপনি যেটা বলছেন যে ক্লোজ এন্ডটা যেটা একবারই করছে এবং ওপেন এন্ডটা বারবারই ট্রেড করা যাবে, তাহলে ট্রেড বলা যাবে না, কেনাবেচা করা যাবে, এবং কিনতে হবে শুধুমাত্র এই ফান্ডের কাছ থেকে, বিক্রিও শুধুমাত্র ফান্ড ম্যানেজারের কাছে করতে হবে, অন্য কারো কাছে, অলমোস্ট লাইক প্রাইস বন্ডের মতো, যে আমি সে কাছে বিক্রি করছি, সরকারের কাছে কিনছে, সরকারের কাছে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন, তার ফোনটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিউচুয়াল ফান্ড গুলো তো সারা বছরই আপনার ফেস ভ্যালুর নিচে থাকে, এটা কোনো কিছু করা যায় না? আমরা তো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একই রকম প্রশ্ন আমরা পেয়েছি, আপনি যদি আবার একটু ওনার জন্য একটু উত্তরটা দিয়ে দেন। যেটা হচ্ছে যে সারা বছর সবগুলো না, আইসিবির গুলো ফেস ভ্যালুর নিচে না, যেগুলো অনেকদিন ধরে মিউচুয়াল ফান্ডগুলো আছে, যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো সাধারণত 2010 সালে এবং দিকে এসছে মার্কেটে, 2010 এবং 11-তে, এবং আসার পরপরই কিন্তু মিউচুয়াল ফান্ডে একটা বাধ্যবাধকতা থাকে যে একটা বড়সড় অংশ, প্রায় 50-60% ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করা। সুতরাং সেই সময় যারা করতে বাধ্য হয়েছে অ্যাসেট ম্যানেজাররা, সেই কারণে অটোমেটিক্যালি কিছু লস হয়েছে, এবং হওয়ার ফলে যেটা হয়েছে সাধারণ যারা বিনিয়োগকারী যেটা আছে, ইভেন যদি নেট অ্যাসেট ভ্যালু 9 টাকাও থাকে, তারা ইভেন 9 টাকা তো কেনাবেচা করছে না, যে কারণে এর কমেছে। আমার বিশ্বাস যেহেতু অ্যাজ এ হোল অন্যান্য কোম্পানির স্টক প্রাইস বাড়ছে, এবং যেটা ইনভেস্টমেন্টটা মিউচুয়াল ফান্ডের কিছু ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে আছে, গ্র্যাজুয়ালি এটাও বাড়বে, আর সবগুলোর কিন্তু ফেস ভ্যালুর নিচে না। আচ্ছা, আমরা আবারও ফিরে আসবো প্রাসঙ্গিক আলোচনায়, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আসছি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সেরা ফর্মুলা। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজার সংক্রান্ত বিষয় নিয়ে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেনের সঙ্গে। আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা কথা বলছিলাম ওপেন এন্ড ফান্ড নিয়ে। আচ্ছা, আমরা তো জানি যে ক্লোজ এন্ড ফান্ডগুলোর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, তা ওপেন এন্ড ফান্ডের ফেস ভ্যালু কেন 100 টাকা? আসলে ওপেন এন্ড ফান্ডগুলো আসলে যেহেতু স্টক মানে এক্সচেঞ্জের ট্রেডের হয় না, এটা ইভেন এটা কেনা বেচার জন্য কোনো বিও অ্যাকাউন্টও লাগে না। আচ্ছা, তো আমরা একটা ইউনিটটা রাখতে যাচ্ছিলাম, যে জিনিসটা যে ইটস নট ভেরি স্মল, কারণ এটা সেভিংস এর জন্য, এটা অলওয়েজ লং টার্মের জন্য, কেউ 1 বছর 2 বছরের জন্য করবে। আর একটা জিনিস সবার জানা দরকার যে মিউচুয়াল ফান্ডে কিন্তু শুধুমাত্র কতখানি ফেস ভ্যালু দি ইউনিট প্রাইস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হলো বা কতখানি ডিভিডেন্ড পাওয়া গেল সেটা এর সঙ্গে কিন্তু ট্যাক্স রিবেটের একটা বড়সড় অংশ পাওয়া যায়। এটা সে যারা এগেন কারো যদি নিজস্ব এক্সপার্টিস থাকে, সময় থাকে, সে নিজে ট্রেড করতে পারে, স্টক কেনা বেচা করতে। কিন্তু যাদের নেই এগুলো, সে প্রফেশনাল যারা, তারা যদি একটা লং টার্ম ইনভেস্ট করতে চায়, এই মিউচুয়াল ফান্ড, স্পেশালি ওপেনের মিউচুয়াল ফান্ডগুলো একটু ভালো উপায়, কারণ এতে ট্যাক্স রিবেট পাওয়া যায় প্রায় 15%। সো স্ট্রেট ইউ হ্যাভ গেইন অফ 15%। সো দেন যদি 12 থেকে 15% করেও যদি আমরা ডিভিডেন্ড দিই, সো আপনি দেখেন যদি 2 বছরের জন্য করা হয়, সো 15-30 প্লাস অ্যানাদার 15 ট্যাক্স রিবেট, সো ইটস 45, অন এভারেজ 22.5। তো সেই হিসাবগুলো করতে হয়। আমরা যেটা করেছি যে অন্যান্য ইউনিট সার্টিফিকেট কেনার জন্য নর্মাল যে পেপার অ্যাপ্লিকেশন করতে, এবং এটা সময় লাগে। আমরা
কনভেন্সটা চিন্তা করে আমরা এটাকে এই কেনা বেচার প্রসেসটাকে অটোমেট করছি। একবার রেজিস্ট্রেশন করার পর এটাকে অনেক ইলেকট্রনিক লেনদেন বলছেন বা ট্রেড বলছেন, এটা ইটস নট ট্রেড, ইটস জাস্ট যে সাবস্ক্রিপশন মানে ইউনিট সার্ভিস কেনা এবং বেচার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক্যালি। এরপরে আমরা যেটা করছি যে তাদের যে আমরা রিসিট দিচ্ছি বা সার্টিফিকেট দিচ্ছি এটা আমরা ডিজিটালি সার্টিফাই করছি, সুতরাং যাতে একটা লিগ্যাল ভ্যালিডিটি থাকে যে সে যে কতখানি কিনলো। আমরা বিভিন্ন রকম টেকনোলজিক্যাল এবং কাস্টমারের কাছে হিসাব রাখছি কার কতখানি ইউনিট থাকছে, রিকনসিল করছি। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, তার ফোনটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি শফিক, জি, বরিশাল থেকে। আমি বলছিলাম একটু আগে অতিথি বললো যে আইসিবির গুলা ফেস ভ্যালুর উপরে আছে, আইসিবি এমপ্লয়ি, এমসিএল সেকেন্ড, আইসিবি এনআরবি একটা আছে 6 টাকা। এগুলো তো আইসিবির গুলা সব তো উপরে না, কিন্তু আইপিও যারা আমরা পাইছি তাদের কি অবস্থা হবে এখন? ঘটনা হলো এটা আমাদের বিনিয়োগকারীদের জন্য কি এটা আটাবাসের মতো যে আমরা আইপিও কিনে আটকে রমু? আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। উনি ওনার প্রশ্নটা আপনি বুঝতে পারলেন। উনি বলছেন যে উনি আইপিও তে কিনেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আইসিবির বেশ কিছু আছে। আমি যেটা বলেছি যে 2010 এবং 11 সালে যেগুলো এসছে, এবং যেহেতু একটা বাধ্যবাধকতা আছে যে বিনিয়োগ করতেই হবে স্টক মার্কেটে, অনেকে কিন্তু সেই সময় করেই ফান্ডগুলো অনেকগুলো ধরা খেয়েছে, মানে তাদের লস হয়েছে। লস হওয়ার কারণে তাদের এনএভিটা কম। একটা জিনিস মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের বাই এবং সেল দুটো প্রাইসে কিন্তু এনএভি মানে মার্কেট ভ্যালু বেসড এনএভির আশেপাশে থাকা উচিত। এটা অনেক বেশিও হওয়া উচিত না, যেটা একটা উইয়ার্ড ব্যাপার, অনেক কমও হওয়া উচিত না। তো এই মুহূর্তে বোধহয় রাফলি অ্যাবাউট 15% বা 20% যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে মার্কেট বেস নেট অ্যাসেট ভ্যালুর উপরে ট্রেডেড প্রাইসটা। অধিকাংশের যিনি বললেন এটা কম হচ্ছে। আমি উত্তরে যেটা বলছি, যেহেতু এই ফান্ডের টাকাগুলো যেখানে ইনভেস্ট হয়ে আছে অর্থাৎ স্টকগুলো, সেগুলোর যেহেতু প্রাইস বাড়ছে, এক সময় এই নেট অ্যাসেট ভ্যালু বাড়তে হবে। আর যেহেতু নেট অ্যাসেট ভ্যালু বাড়বে, 10 টাকার উপরে গেলে স্বাভাবিকভাবে আশা করা যায় যে 10 টাকা, 11 টাকা বা 9 টাকা যেটাই হোক না কেন, যে ওই নেট অ্যাসেট ভ্যালুর কাছাকাছি তখন বিক্রি করার একটা সুযোগ আসবে। আচ্ছা, তাহলে একজন আমরা সবসময় বলে থাকি যে আপনার কাছে কি মনে হয় যে মিউচুয়াল ফান্ড যে ফান্ডগুলো রয়েছে তাদের পারফরমেন্স ক্রাইসিস চলছে কিনা? এটা কেউ বলতে পারে, সঙ্গত কারণে বলতে পারে। কেউ যদি লস খেয়ে থাকে যে তার নেট অ্যাসেট ভ্যালু কমে গেছে, দেন অবভিয়াসলি ইটস দেন ইস্যু অফ পারফরমেন্স। তো কিছুটা যদি অ্যাসেট ম্যানেজার, আমি যদি নিউট্রালি বলি, অ্যাসেট ম্যানেজারকেও জিজ্ঞেস করলে বলা হবে যে তাদের অনেক বাধ্যবাধকতা আছে। তাদেরকে জোর করে বলা হয় যে 50 থেকে 60% বিনিয়োগ করতেই হবে। অনেকে বলে যে মিউচুয়াল ফান্ডগুলোর দায়িত্ব হচ্ছে পুঁজিবাজারকে রক্ষা করে। নো, মিউচুয়াল ফান্ডের দায়িত্ব হচ্ছে এই যে বিনিয়োগকারী যিনি ফোন করলেন ওনাদের মতো যারা বিনিয়োগ করছেন তাদের স্বার্থ রক্ষা করা। আচ্ছা আচ্ছা, আমরা ফিরে আসতে চাই মার্কেট মেকানিজম নিয়ে। আসলে মার্কেট আসলে কেমন হওয়া উচিত? একটি ক্যাপিটাল মার্কেটের ডায়াগ্রাম বা যেটা বলেন, অথবা আমি যদি ল্যাডার গুলো বা লেয়ার গুলো বলি, সেগুলো আসলে কি ধরনের ভাবে সাজানো উচিত? মার্কেট মেকানিজম যেখানে হচ্ছে যে মার্কেটের যে যেমন অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বলে, সেটা হচ্ছে যে সবার যার যার যে রোলগুলোকে সেগুলোকে পারফর্ম করতে হবে। সে আজ থেকে 3 বছর আগে মিউচুয়াল ফান্ড মানে নট ইভেন স্টক, কোনো এক্সপেকটেশন নাই, 10 টাকা এনএভি শুরুর সময় সেই মিউচুয়াল ফান্ডগুলো কেউ 18 টাকা 20 টাকা দিয়ে কিনতে চাচ্ছে। আচ্ছা, যেহেতু ক্লোজ এন্ড ফান্ড, সুতরাং কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমে কেনা হয়েছে, বিও অ্যাকাউন্ট করতে হয়। সেই সময় কেউ কিন্তু তাদেরকে বলেনি এবং নিজেরাও কিন্তু একটু দেখেনি যে কেন আমি এই 10 টাকা এনএভি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আমি 18 বা 20 টাকা দিয়ে কিনবো। অর্থাৎ একটা যে মার্কেট মেকানিজম এটা কিন্তু ব্রেক করছে, বিকজ প্রত্যেকের নিজস্ব রোল আছে। ইয়েস, রেগুলেটরি একটা রোল আছে, ডিএসসি যারা প্ল্যাটফর্ম, এটা তো বাজার মার্কেট মানে সমিতি আর কি, তাদের একটা রোল আছে, বিনিয়োগকারীর নিজেদেরও একটা রোল আছে যে তারা সঠিক কাজটা করবে। সঠিক কাজটা বলতে গেলে যে তারা তাদের স্বার্থ রক্ষাটা করবে। যখন 10 টাকা এনএভিটা 20 টাকাতে কিনছে, সে কিন্তু তার নিজের স্বার্থটা বুঝতে পারছে না। আচ্ছা, আইপিওর ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, হরহামেশা বলা হয় যে আইপিও প্রিমিয়ামে কেন ছাড়া হচ্ছে। এটা তো ঠিক করা খুবই মুশকিল যতদিন পর্যন্ত বিনিয়োগকারীরা, সেটা ইনস্টিটিউশনাল হোক বা ইন্ডিভিজুয়াল হোক, তারা যদি মনে করে যে এই আইপিওটা এসছে, এটার অ্যাসেট এবং ইনকাম পোটেনশিয়াল অনুযায়ী এত বেশি প্রিমিয়াম নিয়ে আছে, আমরা এটা সাবস্ক্রাইব করব না, আচ্ছা, অটোমেটিক্যালি তখন ঠিক হবে। আচ্ছা, রেগুলেশন করে ঠিক হবে না। মার্কেট মেকানিজম বলতে সেই জিনিসটাকে বোঝায়। আচ্ছা, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই যে আইপিও তো বাজারের জন্য অবশ্যই
অনেক অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের দেশের পুঁজিবাজারের জন্য। এতে কারণ আইপিও আসা মানে নতুন একজন বিনিয়োগকারী আসা এবং নতুন করে বাজার ভাইব্রেন্ট হওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোম্পানিগুলো টাকা ক্যাপিটাল মার্কেটে রেজ করছে। আরেকটা কমন মানে মিসকনসেপশন হচ্ছে যে পুঁজিবাজার থেকে সব টাকাগুলো কোম্পানি নিয়ে যাচ্ছে। সেকেন্ডারি মার্কেটে যখন ট্রেড হয় তখন এক বিনিয়োগকারীর কাছ থেকে আরেক বিনিয়োগকারীর কাছে যায়, কোম্পানি কোনো টাকা পায় না। আইপিওতে যখন কোম্পানিগুলো আসে তখন টাকাগুলো কোম্পানির মধ্যে যায়। সুতরাং আইপিওতে আমাদের আরো বেশি করে কোম্পানিগুলো নিয়ে আসা উচিত। আমি সেই বেশি করে আনার ব্যাপারটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যদি আইপিওতে আরো অনেক বেশি করে কোম্পানি নিয়ে আসতে চাই, আমরা যদি লাস্ট যে কতগুলো আইপিও এসেছে আমরা যদি সেটার রেশিও দেখি তাহলে কি আমরা বলতে পারবো যে খুব ভালো মাল্টিনেশনাল কোম্পানি বা খুব ভালো পেইড আপ যাদের আছে, অনেক বেশি পেইড আপ আছে বা অনেক দিন ধরে তারা আসলে মার্কেটে সবচেয়ে বড় রয়েছে যেগুলো প্রফিট করছে। হ্যাঁ, তো দিস ভেরি ইন্টারেস্টিং যে আই থিঙ্ক একটা ভালো ফিসক্যাল ইনসেন্টিভ গভর্নমেন্ট দিয়ে রেখেছে যে কেউ যার ট্যাক্স যদি সাপোজ 37% কেউ যদি মার্কেটে আসে তাহলে এটা 27%, প্রায় 10% আছে। দেখা যাচ্ছে সেই ইনসেন্টিভটাও নিতে চাচ্ছে না। তো তার অর্থ ইনসেন্টিভ নিয়ে যতখানি লাভ হবে তার চেয়ে বেশি লাভ বোধহয় হচ্ছে এখানে না আসার কারণে। তো আমাদের বোধহয় রেগুলেটরি আমি বলবো অ্যাজ এ রেগুলেশন থাকা উচিত, এট দ্য সেম টাইম কিছু ইনসেন্টিভ এমন হয় যেটা অলরেডি দেওয়া হয়েছে সেই জিনিসগুলো একটু করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে বিজনেসের আজকের আয়োজনে এসে বাজার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। থ্যাঙ্কস ফর দ্য ইনভাইটেশন। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ক্যাপএমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ হোসেন। দর্শক, এখন আবারও দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ 31শে ডিসেম্বর 2013 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 15% ক্যাশ ও 15% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এ সময় কোম্পানিটির ইপিএস অর্জিত হয়েছে 3 টাকা 69 পয়সা। এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারির ড্র আজ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ড্রয়ের আয়োজন করেছে কোম্পানিটি। এমারেল্ড অয়েলের আইপিওতে প্রতি লট শেয়ারের বিপরীতে 40 গুণেরও বেশি আবেদন জমা পড়েছে। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা বা ইজিএম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে ইজিএম করে কোম্পানিটি। 200 কোটি টাকার সাব অর্ডিনেন্ট বন্ড ইস্যু প্রক্রিয়ার অংশ হিসেবে ইজিএম ডেকেছে ট্রাস্ট ব্যাংক। ফার্মা এইডস লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। ডিএসসির একটি পরিদর্শক দলকে কোম্পানিটির কারখানা পরিদর্শনে সহযোগিতা না করায় অনির্দিষ্টকালের জন্য ফার্মা এইডের শেয়ার লেনদেন স্থগিত করা হয়। গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 10 ফেব্রুয়ারি বিকেল 5টায়। সভা থেকে 31শে ডিসেম্বর 2013 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। এস আলম কোল্ড রোল স্টিলস ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন শুধুমাত্র স্পট ব্লক ও অডলট মার্কেটে হচ্ছে। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি। দুপুর 12:30টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের আরো আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, আমাদের সঙ্গে থাকুন।